আদমখোর। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম বরাবরের মতো আজকেও হাজির হলাম আপনাদের সামনে ঘটনা নিয়ে। তো এই ঘটনাটা শুরু করার আগে কিছু কথা বলে নেওয়া যাক। কিছু কথা কি যে অনুষ্ঠান সাবস্ক্রাইব করে দিবেন, চ্যানেলটাকে একটা শেয়ার করে দিবেন যাতে সবার কাছে আমাদের এই চ্যানেলটা পৌঁছাতে পারে, অন্যরাও যাতে এই ঘটনা শুনতে পারে সেই সুযোগ আপনারা করে দিবেন, আপনাদের কাছে আশা ব্যক্ত করছি। আসলে মনটা আমার বেশি একটা ভালো না। আমি ঘটনাটা পুনরায় রেকর্ড করতে বসছি, অনেক কষ্ট করে রেকর্ড করছিলাম, পরে রেকর্ডটা ডিলিট হয়ে গেছিলো। যাই হোক, ব্যাপার না। আসলে এই চ্যানেল হচ্ছে আমার, আপনার, সবার। আমাদের কাছে আপনারা ঘটনা পাঠাতে পারেন। বারবার অনুরোধ রিকোয়েস্ট করছি আপনাদের। ঘটনা পাঠাতে চাইলে ইমেল অথবা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন, ভয়েস অথবা রেকর্ডের মাধ্যমে, লিখেও পাঠাতে পারবেন। আমরা আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ এবং ইমেল দিয়ে রেখেছি। তো চলুন মূল ঘটনায় যাওয়া যাক। আজ থাকছে একটি ঘটনা, অবশ্য বেশ কয়েকটি এপিসোডে একটি ঘটনাই ছিল, সেই ধারাবাহিকতায় আজও একটি ঘটনা নিয়ে এলাম। এই ঘটনাটা ঘটেছে আমার শ্বশুর মশাইয়ের সাথে। তো উনি এখন মরহুম, উনি 2018 সালের দিকে মারা গেছেন। ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। ওনার ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করুন, জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। তো এই ঘটনার সময়কাল 1980 কিংবা 85 সালের দিকে। সঠিক সালটা ওনারা বলতে পারেন নাই। ওনারা বলছে এই কারণে যে পরবর্তীতে আমি ঘটনাটা সংগ্রহ করছিলাম ওনাদের কাছ থেকে, মানে আমার শ্বশুরবাড়ির পরিবারের কাছ থেকে আর কি। তো আমার শ্বশুরবাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ জেলার 2500 উপজেলার সাহেববাড়ি পূর্বকান্দি গ্রামে। গ্রামের বর্ণনাটা একটু দিয়ে নিই, বুঝতে সুবিধা হবে আপনাদের। তা গ্রামের উত্তর পশ্চিমে আর পূর্বে মেঘনা নদী, দক্ষিণে মেঘনা নদী বাঁক নিয়ে তিতাস নদীতে এসে মিশেছে। তার মাঝখানে এই পূর্বকান্দি গ্রাম। মূলত এই গ্রামটা 14টি মৌজা নিয়ে গঠিত। এই 14টির মৌজার একটি হচ্ছে এই পূর্বকান্দি। তো 14 মৌজা বললে এক নামে সবাই চিনে থাকে। গ্রামে প্রবেশ করতে হলে অবশ্যই নৌকা করে যাওয়া লাগে, বর্ষা, শীত কিংবা যে কোনো ঋতুতে। আর যেদিক দিয়ে আসা বা যাওয়া হোক না কেন, এখন যেমন নৌকা লাগে, 1980-র দশকে নৌকাই লাগতো, কারণ এখন পর্যন্ত ব্রিজ নির্মাণ করা সম্ভব হয়ে ওঠেনি। আমার শ্বশুরের নাম আজিবুর রহমান। ওনাকে আর একটা নামেও চিনে সবাই, সে নামটা হচ্ছে গাজী। ওনাকে গাজী নামেও ডাকতো, কারণ গাজী নামে বেশি পরিচিত ছিল উনি অত্র এলাকায়। তো ওনার পেশা ছিল চাকুরি। নরসিংদীতে সরকারি চাকুরি করতেন তিনি, পাশাপাশি উনি কৃষিকাজও করতেন। আর কৃষিকাজের প্রতি বেশ ঝোঁক ছিল ওনার। মূলত কৃষিকাজ দেখাশোনা করার জন্য, ছেলে মেয়েদের দেখাশোনা করার জন্য, বাড়ি ঘরের খোঁজ খবর নেওয়ার জন্য উনি প্রতি সপ্তাহে বা 15 দিনে বা মাসে বাড়িতে আসতেন আর কি, বাড়িতে। আর হচ্ছে নরসিংদী থেকে ওনার গ্রামে আসার একমাত্র যানবাহন ছিল লঞ্চ বা ট্রলার। বিশেষ করে উনি লঞ্চে আসতেন। 80-র দশকে সাথী নামে একটা লঞ্চ ছিল, সেই লঞ্চে আসা লাগতো ওনার। আর লঞ্চ ছাড়তো বিকেলে, দুপুরে অথবা রাত্রে। আমি সঠিক জানি না, আমি যতটুকু শুনছি ওইভাবে বলতেছি। উনি রাত্রের ট্রিপে আসতেন বেশিরভাগ সময়, জানি না কেন আসতেন, উনি রাত্রের ট্রিপে আসতেন বেশিরভাগ। তো ওই লঞ্চটা নরসিংদী লঞ্চ ঘাট থেকে রাত 12টার দিকে ছাড়তো আর কি। আর আসতে আসতে প্রায় ওনাদের গ্রামে নরসিংদী থেকে লঞ্চের মাধ্যমে প্রায় 2-3 ঘন্টা লেগে যেত আর কি। তো 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 উনি সারাদিন অফিস শেষ করে, বাজার ঘাট করে, রাত্রে লঞ্চে রওনা করতেন আর কি, লঞ্চে করে বাড়ি ফিরতেন। তো একদিন তিনি রাতে লঞ্চে বাড়ি আসার জন্য রওনা হন।
যথারীতি 12টার আগে উনি লঞ্চ ঘাটে এসে পৌঁছান। তো লঞ্চ ওই দিন 12টার আশেপাশের সময় এসে পড়ে লঞ্চ ঘাটে নরসিংদীতে। তো উনি লঞ্চে উঠে পড়েন। তো ঘন্টা 2-2.5 ঘন্টা 3 ঘন্টা পর এরকম হবে, উনি তো আর ডাইরেক্ট বাড়িতে আসতে পারতেন না, কারণ যোগাযোগ ব্যবস্থা তেমন একটা উন্নত ছিল না, এখনও নাই। কিন্তু এখন আগের থেকে উন্নত হয়েছে, কিন্তু লঞ্চ ঘাট এখন নাই, কারণ লঞ্চ তো এখন সচরাচর বেশি চলে না। আর তখনকার যে লঞ্চ ঘাট ছিল ওনাদের বাড়ির সবচেয়ে নিকটবর্তী, সেটা হচ্ছে চন্দনপুর, মানে স্থানীয়রা চন্দনপুরা নামে ডাকে আর কি। তো এই চন্দনপুর নামক একটা জায়গায় এই লঞ্চটা থামে। উনি আসলে এই ঘাটেই নামবেন, যথারীতি উনি নেমে পড়েন। তো ওনার বাড়ি যেখানে উনি নামছেন, একটু আগে বলছিলাম যে এই যে চন্দনপুর ঘাটে, ওই ঘাট থেকে ওনার বাড়ি অনেক দূর। অনেক দূর কীভাবে বলতেছি, কারণ চন্দনপুর থেকে গোদারা বা খেয়া পার হতে হবে। খেয়া পার হয়ে খাইল্লারচর নামক একটা জায়গায় যাইতে হবে। তারপরে হাজিরটেক একটা জায়গা পড়বে, হাজিরটেক চর, তারপর উলুকান্দি, তারপর কালাপাহাড়িয়া চক, বিশাল বড় চক, তারপর রাধানগর। এই রাধানগর পার হইয়া তারপর হচ্ছে বদলপুর নামক একটা গ্রাম আছে, এই বদলপুর পার হইয়া তারপরে হচ্ছে ওনার গ্রাম পূর্বকান্দি। তো এই হইল উনি পরবর্তীতে কীভাবে আসবেন ওটার ব্যাখ্যা। তো উনি যখন চন্দনপুরে নামার পর গোদারা যখন পার হন, পার হইয়া খাইলারচর নামের যে জায়গাটা, এই মূলত এটা হচ্ছে খালিয়ার চর, এটাকে বলে হচ্ছে স্থানীয়রা খালুয়ার চর আর কি। খালুয়ার চর নলখাগড়া সম্ভবত ছিল, কাশফুল আছে না, এই যে কাশফুলের বাগান টাগান ঘেরা, আর এই নলখাগড়ার কোনো একটা কিছু জঙ্গল বেষ্টিত চরাঞ্চল। তো উনি এই খাইলার চরে যখন আসার পর একটা বিপত্তি বাধে। সেটা হচ্ছে যে উনি যখন এই খাইলার চরে নামেন গোদারা পার হইয়া, মূল বিপত্তিটা বাধে ওই জায়গায়। উনি দেখতে পান যে কতগুলি মানুষ ওনার দিকে ধেয়ে আসতেছে। উনি চাঁদের জ্যোৎস্না কি ছিল জানি না, তবে রাতের চাঁদের জ্যোৎস্না না থাকলেও রাতের হালকা আভা থাকে। একদম ঘুটঘুটে অন্ধকারে জঙ্গলের মধ্যে কিছু দেখা যায় না, কিন্তু পথে প্রান্তরে মাঠে ঘাটে চরাঞ্চলের জায়গায় তো বালি থাকে, এটার হালকা কিছু রিফ্লেকশন দেখা যায়। এই জন্য উনি বুঝতে পারতেছেন ওনার কাছে কয়েকজন 8-10 জন হবে এরকম আসতেছে। তো উনি মনে করছে যে হয়তো লোক লঞ্চ থেকে পরে নামছে, আমার সাথে কথা বলবে বা কোথাও যাবে। গ্রামের তোর অভাব নাই, এক একজনের যাবে, অথবা সবাই মিলে হয়তো কোনো জায়গায় যাইতেছে, যাই হোক। কিন্তু ওনার ধারণা সম্পূর্ণ ভুল। উনি যখন হাঁটতেছিল, ওই অবয়বগুলা, মানুষরূপী যে অবয়বগুলা ওনার সামনে আসার পর ওনার চারপাশে ওনারে ঘিরা ধরছে, চারপাশ দিয়ে ঘিরা ধরছে। উনি তো প্রথমে ভয় পেয়ে যান, ডাকাত কিনা আক্রমণ করে কিনা। ওনার হাতে ব্যাগ ছিল, বাজারের ব্যাগ। তো বাজারের ব্যাগের মধ্যে তো ওই মাছ টাছ ছিল না, কিন্তু বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপাতি সংসারের এগুলো ছিল। তো উনি তো মনে করছে যে মাছ টাছ তো আনি নাই, কিসের লোভে এইগুলো আসছে, এটি তো এখন মানুষ মনে হইতেছে না। উনি প্রচণ্ড সাহসী ছিলেন এবং ভীতু ছিলেন না, সাহসী ছিলেন। মোটামুটি গ্রামগঞ্জের মানুষ তো, শক্তপোক্ত মানুষ, বাজারে চাকরি করে, সেইখানে যায়, বুঝেনি তো। ওনারা এই অল্পতে ভয় তো ওনারা পাবেন না, স্বাভাবিক। কিন্তু হচ্ছে উনি এই অবয়বগুলার কাণ্ডকীর্তি দেখে উনি হালকা মনের মধ্যে ভয় ডর ঢোকা শুরু হয়েছে। তো উনি হাঁটতেছে আর অবয়বগুলো কাছে আসতেছে না, আক্রমণও করতেছে না। আসলে কি যে আক্রমণ করলে সেই ঘটনা ঘটে যেত কয়েক মিনিটের মধ্যে, কিন্তু আক্রমণ যখন করতেছে না, ভয়টা আস্তে আস্তে বাড়তেছে। তার মানে এই ব্যাপারটা
উনি বুঝতে পারছে যে এটা অনেকক্ষণ আমার সাথে মনে হয় ঘটবে। উনি মেন্টালি আল্লাহ রসুলের নাম নিয়ে উনি মোটামুটি ভালো কোরআন শরীফ পড়তে পারতেন, পাঠ করতে পারতেন, মুখস্থ অনেক সূরা কালাম ওনার ছিল, দোয়া কালাম ছিল। তারপরে উনি হচ্ছে সিগারেট পান করতেন আর কি, সিগারেট খাইতেন। তো হঠাৎ করে ওনার মাথায় বুদ্ধি আসলো যে আমি এখন সিগারেট ধরাই। তো উনি সিগারেট ধরাইছেন, ধরানোর পর ওইগুলা যতটুকু দূরত্বে আছে ঠিক অতটুকু দূরত্বে আছে, এই সিগারেট ধরাতে বা দোয়া কালাম পড়াতে এদের কোনো কিছু যায় আসে না। এরা দিব্যি ওনার পাশে ঘুরতেছে, হাঁটতেছে আর বিভিন্ন অঙ্গভঙ্গি করতেছে আর বিকট শব্দ করতেছে আর তীব্র একটা যে পচা পচা গন্ধ আসতেছে চারিদিক থেকে, মোমো করতেছে গন্ধে। ওনার মনে হয় যে এই আরটা নিতে পারতেছে না উনি, কিন্তু যাই হোক ওনার তো বাসায় যেতে হবে, কিন্তু বাসা তো অনেক দূর, পায়ে হাঁটা পথ, বালুর মধ্যে চলার মধ্যে হাঁটা তো আগাইতেছে না। উনি হাঁটতেছে কিন্তু মনে হইতেছে কোনো অদৃশ্য কোনো শক্তি ওনার পায়ের মধ্যে শিকল ধরে রাখছে ওনারে। উনি বলতেছে আমার চেনা এইসব জায়গা, কত সারা জীবন আসলাম যাইলাম, কাটাইলাম জীবন এই এলাকায়, আমি মনে হচ্ছে আমার সব কিছু গুলে আসতেছে, আমি চোখে মুখে কিছু দেখতে পারতেছি না। এটা হচ্ছে খাইলার চরের ওই জায়গায় থাকা অবস্থায়। দেখেন না, খাইলার চরের পরে হাজিরটেক আছে, হাজিরটেকের চর আছে, উল্লুকান্দি আছে, কালাপাহাড়ি আছে, রাধানগর আছে, বদরপুর আছে, কতগুলি জায়গা আছে। উনি খাইলার চর আল্লাহ রসুলের নাম লিয়া হাঁটতেছে আর ওইগুলো পাশে আসতেছে। তারপরে খাইলার চর পার হয়ে উনি হাজিরটেকে আসছে। হাজিরটেকে আসার পর ওইগুলোও ঠিক সেম আগের অবস্থায় ওনার আশেপাশে ঘুরতেছে, ওনার ভয় ডর দেখাইতেছে, কিন্তু ওনারা আক্রমণ করতেছে না। তো উনি এগুলি নিয়েই মাথার মধ্যে এসব বিপদ নিয়ে উনি হাঁটতেছে। তো হাঁটতে হাঁটতে হাজিরটেকে আসছে, ওই যে বললাম হাজিরটেক প্রায় শেষ করে ফেলছে, যে উনি কিন্তু অনেক দ্রুত হাঁটতে পারতেন। তা যাই হোক কেন জানি ওই দিন হাঁটা ওনার ফুরাইতেছে না বা রাস্তা আগাইতেছে না। তো উনি করছে কি, যে হাজিরটেকের যে চর ওটা পার হইয়া উলুকান্দি আসছে। উলুকান্দি নামক একটা জায়গা, ওইখানে হয়তো আমি তো আর ওই ডিটেলস জানি না, যতটুকু শুনছি শোনার উপর ভিত্তি করে বলতেছি, আমার এই বলাতে হয়তো ভুল থাকতে পারে, আশা করি সবাই একটু মাফটাফ করে দিন। যে উলুকান্দি হয়তো গ্রাম হইতে পারে, গ্রামের চর থাকবে, গ্রাম থাকবে, এরকম হবে, এরকম একটা জায়গায় আসছে যে উলুকান্দি। ওইখানে আসার পর ওইগুলা এই পাগলামি শুরু করছে, ওনার ভয় ডর দেখাইতেছে। মানে খাইলার চর, হাজিরটেক, উলুকান্দি সেম ঘটনা বারে ঘটতেছে ওনার সাথে। তো উনি এগুলা কতক্ষণ আর নিতে পারবে? উনি প্রচণ্ড মানসিক চাপ, ওনার মাথার মধ্যে আস্তে আস্তে ভয় জায়গা বসতেছে যে এখন আমি কি করব। ওনার গলামালা শুকিয়ে আসতেছে। হ্যাঁ, তো উনি উলুকান্দি এইভাবে এই বিপর্যস্ত অবস্থায় হাঁটার পর তখন উনি কালাপাহাড়িয়া যে চকটা আছে, চক বিশাল বড় চক মানে ওই যে খোলা জায়গায় চরের মতো আর কি, চক বলে। ওইখানে এবার চরে হচ্ছে কি বালু থাকে, কিন্তু চকের মধ্যে হচ্ছে কিছু জায়গা থাকে এঁটেল বা বেলে এঁটেল দোআঁশ মাটি থাকে, ওইখানে আবার মরিচ লাগায়, ভাঙ্গি লাগায়। চরের যে ফসলগুলো হয় ওইখানে, এটাকে বলা হয় চক আর কি। এই চকের মধ্যে আবার কিছু ধান ক্ষেত থাকে। ওই সব জায়গায় আসার পর ওই অবয়বগুলা এখন তার যে রূপ, আগের রূপ ছিল ওইখান থেকে আরও মনে হচ্ছে যে আর ভয়ঙ্কর রূপ নিতেছে আস্তে আস্তে। আগে যে মনুষ্য অবয়ব ছিল বা হাওয়ার মতো অবয়বগুলা বাইসা আসতেছিল, এইগুলা মনে হইতেছে এখন যে জ্যান্ত কুকুরের রূপ নিতেছে, হাতির, বিড়ালের, তারপর হচ্ছে বিভিন্ন নাম না জানা ওনার দেখা অদেখা জীবনে সাধারণ যে প্রাণী, এইসব প্রাণী এবং দেখা জানা অজানা সব প্রাণীর বেশ ধরতেছে, স্বরূপ ধরতেছে, এগুলো একটু পর আর ওনারে আক্রমণ করতে আসে, কিন্তু ওনার কেন জানি ওনার শরীরে আঘাত করতে পারতেছে না। উনি মনে কয় যে আমার আঘাত করুক অথবা কিছু একটা করুক, হয়তো আমি তো জানি না উনি কী বলতেছে, কিন্তু আমার তো মনে হইতেছে যে উনি হয়তো এইগুলা বলতে পারে। আর আক্রমণ করলে তো তাও ভালো, কিন্তু এইগুলি আর নিতে পারতেছে উনি একটু পর যে এইভাবে এই মানসিক যন্ত্রণা। তো হচ্ছে কি ওই এরকম হওয়ার পর এগুলা এরকম তো করতেছে মানে ঘটনা কিন্তু ঘটতেছে। এই যে আমি রেকর্ড করতেছি হয়তো এরকম কয়েক মিনিট, কিন্তু এই ঘটনা কিন্তু ওনার সাথে যখন ঘটে উনি বুঝতে পারছে যে ওনাতে কেমন লাগছে জিনিসটা। কারণ 1980-র দশকে শীতের রাত্রে, হ্যাঁ,
ওনার হাতে সম্ভবত টর্চ লাইট মনে হয় ছিল না, আমি শিওর না। আচ্ছা যাই হোক, শীতের রাতে তারপরে হচ্ছে আর টর্চ লাইট থাকলে কি এই সমস্ত ঘটনায় টর্চ লাইট মনে হয় কাম নাও করতে পারে। আচ্ছা যাই হোক, তো যে এই শীতের রাতে 1980-র দশকে এই একটা চরের মধ্যে কোন জনমানুষ তো আছে, কিন্তু সবাই তো ঘুমায় আছে, এখন তো থাকা না থাকা সমান। এই একটা চরের মধ্যে এইভাবে যে এই বিপর্যস্ত অবস্থায়, এই ভয়ার্ত অবস্থায় এই সবের মুখোমুখি যে হইতাছে, যে হয়, যারা হয়, একমাত্র তারাই সেটার অনুভব করতে পারে 16 আনা। তো উনি হচ্ছে যে এগুলি মানে আস্তে আস্তে ওনার যে জীবনী শক্তি, এগুলো মনে হয়েছে যে আমার চলার শক্তি বা মানসিক শক্তি, এগুলি আস্তে আস্তে লোপ পাইতেছে ওনারটা মনে হইতেছে। স্বাভাবিক যে এটা স্বাভাবিক, এটা হওয়ারই কথা সবার ক্ষেত্রে। কতক্ষণ আর যতই শক্তপোক্ত মানুষ হোক, একটা মানুষ তো সে রক্ত মাংসের গড়ার সাথে একজন মানুষ। তো যাই হোক, সে হচ্ছে আমার মনে হয় একলা থাকলে যদি প্রেতগুলা একটা থাকতো তাইলে হয়তো উনি কিছু একটা করতে পারতো, কিন্তু এতগুলা দেখা একটা স্বাভাবিক মানুষ কোনোদিনও সুস্থ থাকতে পারে না। হ্যাঁ, মানুষ, জিন, প্রেত, ভূত, পিশাচ যাই হোক, যদি কোনো মানুষও হয়, একজন মানুষের সামনে যদি 10 জন মানুষ আসে, সে ওই স্বাভাবিকভাবে ভয় পাবে, ঠিক আছে? আর সেটা হচ্ছে অশরীরী। কী ধরনের ভয় সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। যাই হোক, কালাপাহাড়িয়া এই ঘটনা ঘটার পর, এই যে চক্রাকারে এই ঘটনা ঘটতেছে, তখন ওই যে রাধানগর আসছে। হ্যাঁ, রাধানগর আসার পর ওনার হঠাৎ আল্লাহর কি রহমত হইতে পারে যে ওনার হঠাৎ মনে হয়েছে যে আরে আমার খালার যে আমার মানে ওনার যে ওনার খালার বাড়ি তো যে একটু সামনেই, মানে নোয়াগাঁও। হ্যাঁ, রাধানগর পরে আমি তো জানি না, ওনারা বলছে যে রাধানগর পরে হচ্ছে যে নোয়াগাঁও মনে হয় কাছে। তো উনি রাধানগর থেকে নোয়াগাঁওর উদ্দেশ্যে উনি হাঁটা শুরু করতেছেন। তো উনি হাঁটতেছে অবয়বগুলো যে আছে না, ওই যে পিশাচগুলা, এই পিশাচগুলা কিন্তু তখনও ওনার পিছু ছাড়ছে না, ওনার পিছে অনবরত ঘুরতেছে। হ্যাঁ, ওই যে আগের ঘটনার মতো সেম চক্রাকারে এরকম ঘুরতেছে, আর ওনার বয়ডর দেখাইতেছে, ঠিক আছে? তো উনি হাঁটতে পা তো আর চলে না, যেভাবে হোক, যত কষ্ট হোক, ওনার তো যাইতে হবে। সমস্ত শক্তি এক কইরা শক্তিমুক্তি উনি হচ্ছে ওই নোয়াগাঁয়ে ওনার খালার বাসায় কি ওই যে ওনার খালাদের উঠানের বলছে যে উঠানের কাছে যখন যায়, তখন উনি বলতেছে যে ও মই গো মই, ও মই গো মই। মই হচ্ছে কি, মইডাকে বলতে যে আমরা খালার বোন আছে না, মার বোন তো খালা, কিন্তু গ্রামের বাংলাদেশের অনেক এলাকায়, বিশেষ করে আমিও আমার বড় খালাদের মই ডাকতাম। তো উনি যখন ওই জায়গায় আসছে, ওই মই ডাইকা মই গো মই, এইটা বললে উনি একটা চিৎকার দিছে। মানে চিৎকার দেওয়ার পর হয়তো ওনারা এই চিৎকার শুনতে পাইছে, শোনার কথা না কিন্তু শুনতে পাইছে। যাই হোক, যে কে জানি চিৎকার দিছ, এত বড় একটা চিৎকার, মানে মরণের চিৎকার দিলে যেরকম জানা নেই তো কীরকম। তো ওই চিৎকার হয়তো সজাগ হয়ে গেছে। তো ওনারা ঘর থেকে আসার পর দেখে উনি এরকম বিপর্যস্ত অবস্থায় আছে, প্রায় সেন্সলেস অবস্থা, ওনার সারা শরীর কাঁপতেছে। তখন তাড়াতাড়ি ওনারা ঘর থেকে সবাই আসার পর ওনারে বগলদা বাবা পাজাগুলো কইরা নিয়ে খালাদের রুমে ঢুকাইছে। ঢুকানোর পরে উনি তো খিচুনি উঠছে হয়তো, যাই হোক, যে কিছু একটা হয়েছে, ওই সময় তো আর ছিলাম না। আচ্ছা যাই হোক, তো ওনারে গোসল করাবে কীভাবে, তো ওনারে ভিজা যে ন্যাকড়া ছিল বা গামছা বা তেনা, এগুলিতে ওনার সারা শরীর মোছার পর বুঝতে পারছে যে কিছু একটা ঘটছে, এটা তো বোঝাই যায়, ওনার গ্রামের মানুষ। তো ওনাকে আমার শ্বশুরকে ওই যে সারা হাত পা গা মুছা ওনার খালাদের বাসায় নিয়ে মানে রাখছে ঘরের মধ্যে। রাখার পর আগে তো মোটা হচ্ছে ল্যাপটপ কম্বল ছিল না, ছিল হচ্ছে কাঁথা মানে খেতা আর কি, যে খেতা মোটা খেতা ছিল, এই খেতা আমিও দিছি। হচ্ছে এই খেতা ওনারে সারা শরীরে মানে পেঁচাই দিয়া ভালো করে জাপটে
ওনারে ঘুম পাড়ায় দিছে। তো উনি ঘুমাই গেছে। উনি এক ঘুমে পরের দিন সকাল 9টার পরে ওনার ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পর উনি কিছু বলে না হয়তো, যাই হোক উনিই জানে কি বলে না, বা আমার থেকেও ওনার ছেলেমেয়েরা অনেক ভালো জানবে। আচ্ছা যাই হোক, তো হচ্ছে উনি হচ্ছে যে এরকম ওনাকে পরবর্তীতে জানে যে আর কি প্রশ্ন করবো, আর কি বুঝাইতেছে ব্যাপারটা কী হয়েছে। মারাত্মক ভয় পাইছে, সারা শরীর জ্বর উঠছিল, কাঁপুনি দিয়ে জ্বর উঠছে, মানে এগুলো ধরার পর অশরীরী ধরার পর যে এটা হয় আর কি, ওইটাই হয়েছে। ওনারগুলো হচ্ছে মনে হয় বেশি হয়েছে। আচ্ছা যাই হোক, ওনারে ওই যে সাহেব বাড়ি পূর্বকান্দি ওনার বাবার বাড়ি নিয়ে আসছে। ওনার যে বসত বাড়ি, বসত ভিটায় নিয়ে আসছে। আসার পর তো আমার শ্বশুরের যে আমার যে শ্বশুরের বাবা, মানে আমার দাদা শ্বশুর, আমি তো আর দেখি নাই। ওনারা বলছে যে উনি হচ্ছে একটা কামেল লোক ছিল। কামেল লোক বলতে যে আধ্যাত্মিক লাইনের লোক আর কি, আধ্যাত্মিক টাইপের লোক। উনি অনেক কিছু পরহেজগার, সারাদিন জিকির-আজকার নিয়ে থাকতেন, সংসার ধর্ম করতেন। তো হচ্ছে কি, তো উনি বলতেছে যে আজিবুর, তোর সাথে কী ঘটনা ঘটছে আমি তো জানি। পরে উনি তো চাই রয়েছে ফেল করে, তুমি কীভাবে জানো? আমি জানি। তোরা কখন ওই জায়গাটা বলছিস না, এই যে মানে আমি বলতেছি আপনাদের যে ওই যে খাইলার চর, এই যে খাইলার চরে যখন তুই আসছিলি গোদারা পার হইয়া, তখন থেকে এই পিসাসগুলা একটা দুইটা না, আর 10টা এরকম পিসাসেরা এক দল তোরা আক্রমণ করছে। তখন আমার এক জিনে বা মানে ওনার কাছে তো ওনার সাহচর্যে অনেক ভালো ভালো জিন থাকতো আর কি। উনি জিন চালান এইসব করতেন না, এইসব কবিরাজি করতেন না, কিন্তু ওনার ব্যক্তিত্বের উপর খুশি হয়ে অনেক জিন তো নিজেরই সাথে ওনার হচ্ছে সাহচর্যে থাকেন। হ্যাঁ, ভালো লাগা থেকে শুভানুধ্যায়ী হিসেবে থাকেন। তো আমার খবর দিছে, খবর দেওয়ার পর আমি তো সারা রাত ঘুমাই নাই। তোর জন্য সারা রাত আল্লাহর কাছে দোয়া করছি আর জিকির করছি যে আল্লাহ আমার ছেলেটারে বাঁচিয়ে দাও। পরবর্তীতে যে আমার এই অবস্থা দেখে হয়তো আমি বলিও নাই যে হইতে পারে আমার যে সাহচর্য যে বন্ধুগুলা, আমার অনুরাগের যে বন্ধুই বলবো আর কি, যে ওনার ইয়াগুলা জিনগুলা আমার হয়তো আল্লাহর কুদরতে, আল্লাহর রহমতে ওনাকে প্রোটেকশন করছে। কারণ প্রোটেকশন যদি না করে থাকে তাহলে কিন্তু ওনারে ওই জায়গাতে একটা কিছু ঘটায় দিতে পারতো, হয়তো বা মেরেও ফেলতে পারতো, বা না মেরে ফেললে ওনার অঙ্গহানি বা শরীরের মারাত্মক কিছু ক্ষতি করতে পারতো, যে উনি পরবর্তীতে কিছু স্বাভাবিক অবস্থায় ফিরতে পারতো না আর কি। আমরা তো জানি ভূত জিন যারে একবার ধরে তার কোনো না কোনো একটা ক্ষতি করে সারে। আচ্ছা যাই হোক, আল্লাহর মতে উনি সেই যাত্রা থেকে উনি বেঁচে যান, সেই যাত্রায় উনি বেঁচে যান আল্লাহর রহমতে আর ওনার বাবার দোয়ায় আর ওই জিনদের সহযোগিতায়। আচ্ছা যাই হোক, আমার তো মনে হয় এই ঘটনা এইভাবে ঘটছে। আমি বিশ্লেষণ করলাম পরে যে এটা অনেক কিছু হইতে পারে, অনেকে অনেকভাবে নিতে পারে। আচ্ছা, তো উনি ওই যাত্রা বেঁচে যান। তো ওনার সাথে আগে পরে বহুত ঘটনা ঘটছে। তো হচ্ছে আমি 2016-তে বিয়ে করছি, তো উনি 2018-তে মারা যান আর কি, 18-র দিকে, ডেটটা আমার মনে পড়তেছে না। তো ওনার সাহচর্যে আমি থাকতে পারি না বেশি দিন, ওনার আমি দেখি নাই 2 বছর মতো, 2-2.5 বছর মতো দেখছি। তো ওনার সম্পর্কে আমি খুব ভালো খবর পাইছি। যাই হোক, আমার পক্ষ থেকে আমি ওনার আল্লাহর কাছে ওনার সম্পর্কে, ওনার ব্যাপারে আমি দোয়া করি আল্লাহ যাতে ওনার ভুল ত্রুটি ক্ষমা করুন, ওনার জান্নাতের মেহমান হিসেবে ওনাকে কবুল করুন। আপনাদের কাছে দোয়া কামনা করছি, আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি সামনে আপনাদেরকে ঘটনা শোনাতে পারি, আর এই চ্যানেলের মধ্যে সামনে যাতে আরও ঘটনা নিয়ে আসতে পারি, সত্য ভয়ের ভৌতিক ঘটনা, গ্রামের হাসা ঘটনা আর কি। এরকম হাসা ঘটনা আমি প্রফুল্ল চিত্তে এমনি বলতেছি, কোনো নাটকীয় নয়, অঙ্গভঙ্গি নয়, কোনো আলগা কোনো ন্যাকামি নাই। আমার যে চোখ মনে পড়ছে, আমি যে অবস্থায় আছি আমি সেই অবস্থায় বলতেছি। আমি প্রথমে খুব ভালো করে লিখছিলাম এই ঘটনাটা, কিন্তু আমার কপাল খারাপ, এই লেখাটাও টেক্সটটা ডিলিট হয়ে যায়। আমি যখন রেকর্ড করি, রেকর্ডটা প্রথম অবস্থায় যে রেকর্ডটা ওইটাও ডিলিট হয়ে যায়। যাই হোক, পরবর্তীতে মনের শক্তি আমি একত্রিত করে আবার ভয়েস রেকর্ড করার জন্য বসছি।
আসলে ভয়েস রেকর্ড করতে মোটামুটি কষ্ট হয়। আচ্ছা, যাই হোক, ওই কথায় না যাই। তো মোটামুটি এই ছিল ঘটনা। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালোর দলে থাকবেন। আর আমাদেরকে আপনারা বেশি বেশি ঘটনা পাঠান, বেশি বেশি ঘটনা পাঠান। আমরা খেয়াল করতে পারছি আপনারা ঘটনা পাঠাচ্ছেন না। আমি জানি আপনাদের কাছে অনেক ঘটনা আছে। এমন কোনো মানুষ নাই যে আপনার সাথে না ঘটুক। আপনার পরিবারের সাথে, আপনার আত্মীয়স্বজনের কাছে, আপনার ভাই বোনদের সাথে, বড় ভাই, সিনিয়র, অথবা দাদা দাদি, নানা নানি, অনেক ঘটনা আছে। আমার কাছেও আছে। আমার ওয়াইফের সাথে আছে, আমার সম্বন্ধী আছে, আমার শ্যালক আছে, ফুফা আছে, ফুফি আছে, মামা আছে, খালা, এদের সাথে বহুত ঘটনা আছে। আমার এগুলো যে সময় মনে হয় ওই সময় আমি রেকর্ড করি। এমন না যে বানায় বানায় ঘটনা বলি। আসলে আমি বানায় বানায় ঘটনা বলি না। যখন যেটা আমার মনে পড়ে, আমি অনেক ঘটনা, এটা শুধু আমার পরিবার, আমার আত্মীয় স্বজনের ঘটনা, আর আমার যে যতগুলা শোনা ঘটনা আমি শুনছি, মনে করেন মোর দেন কমসে কম 20,000-25,000 ঘটনা আমি মনে করেন যে আমার জানা। কিন্তু এগুলো এত পরিমাণ মগজে সেট হয়ে আছে, কোনটা থুইয়ে আমি কোনটা বলবো ওইটা আমার মনে থাকে না। এটা মনে না থাকে স্বাভাবিক, প্যাচগুজ লেগে যায় আর কি। আচ্ছা, যাই হোক, বেশি কথা বলে ফেলতেছি, আর বলবো না। তো আজ আমি যাচ্ছি, পরে আবার দেখা হবে আপনাদের সামনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।